আজকে থেকে প্রতিদিন আমি চেষ্টা করব যে কোনো একটা টপিকে কথা বলার জন্য। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের অর্থনীতি নিয়ে, যেখানে ইনফ্লেশন, ডলার ক্রাইসিস এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম নিয়ে কথা বলবো আমি। আমি কোনো স্ক্রিপ্ট ঠিক করে আসিনি, আমি জাস্ট আমার কাছে যে স্লাইডটা আছে, স্লাইড না অ্যাকচুয়ালি, আমি যে টেক্সট ফরম্যাটে একটা রিটেন পার্ট রেডি করেছি সেটা নিয়ে আমি কথা বলবো। তো সেখানে আমি প্রথমে সেটা রয়েছে সেটা হচ্ছে কোর কনটেক্সট। সেটা হচ্ছে মানে বর্তমানে বাংলাদেশ কি কি ফেস করছে, সেটার মধ্যে রয়েছে পারসিস্টেন্ট ইনফ্লেশন, অর্থাৎ বাংলাদেশে প্রচুর পরিমাণে ইনফ্লেশন হচ্ছে বর্তমানে বর্তমানে সম্ভবত 11%-এর উপরে ইনফ্লেশন রয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের ডলার রিজার্ভ প্রেশারে রয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে রেমিটেন্স আসছে কম, রেমিটেন্সের প্রবাহটা কম, এবং হুন্ডির যে একটা ব্যাপার রয়েছে, সেটার জন্য বাংলাদেশে বর্তমানে যে প্রপার ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসছে না, যার কারণে ডলারের রিজার্ভটা আমাদের বাড়ছে না। এরপর রয়েছে ব্যাংকিং সেক্টরের উইকনেস। সো ব্যাংকিং সেক্টরের উইকনেসে আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন ব্যাংকিং যে সেবাগুলো বা বিভিন্ন ব্যাংক, দেশের বিভিন্ন ব্যাংকের দুর্বল অবস্থা, যেমন দেখা গিয়েছে রিসেন্টলি যে আমরা দেখেছি যে 5টি ব্যাংক, ইসলামী 5টি ব্যাংক, যেমন হচ্ছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এরকম আরও একটি ব্যাংক, মোট 5টি ব্যাংক মিলে একটি ব্যাংক হয়েছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক। সো এই যে ব্যাংক হওয়ার পরেও এখনো তারা স্টেবল হতে পারেনি, কারণ হচ্ছে তাদের যে অর্থনৈতিকভাবে এখনো তারা সবল হয়ে উঠতে পারেনি। এবং এছাড়াও তাদের মধ্যে যে আহ, যে ফাইন্যান্সিয়াল যে দুর্বলতা, এবং তাদের পরিচালনা পর্ষদের মধ্যে যে ইউনিটি, সেটা এখনো তৈরি হয়নি, যার কারণে এখনো বাংলাদেশ সরকার এখনো ডিসিশনে আসতে পারেনি। এই জন্য ব্যাংকিং সেক্টরের যে দুর্বলতা সেটা রয়েই গিয়েছে। আচ্ছা, এরপরে এর সাথে কিছু ইন্টারকানেক্টেড ক্রাইসিস রয়েছে, যেমন হচ্ছে হাই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। আমাদের কিছু কিছু প্রোডাক্টে আমরা অনেক বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, আমরা মানে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। যেমন আমরা ভারতের কাছ থেকে আমরা অনেক বেশি পণ্য আমদানি করে থাকি, চায়নার কাছ থেকে আমরা অনেক বেশি পণ্য আমদানি করে থাকি। তো আমরা অনেক বেশি আমদানি করার ক্ষেত্রে আমরা আমাদের দেশের যে বাজারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের ইনফ্লেশনটা বেড়ে যায়। যেমনটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আহ, যেহেতু সামনে কোরবানি, আমরা এটা কোরবানি দিয়ে এক্সাম্পল দিতে পারি যে আমাদের দেশের যে গরুর যে ব্যবসা, এই গরুর ব্যবসাটা খুবই ভালো। কিন্তু যখনই ইন্ডিয়া থেকে কম দামে গরু বা আমাদের বাজারে ঢোকে, তখনই কিন্তু আমাদের দেশের যে গরুর বাজার তখন হচ্ছে ডাউন হয়ে যায়। কারণ হচ্ছে তখন ইন্ডিয়া থেকে কম দামে ঢুকে এরা ডাম্পিং করে, মানে আমাদের দেশে তখন ওই দেশের থেকে কম মূল্যে এখানে বিক্রি করে, এটা কাইন্ড অফ ডাম্পিং করে, আর আমাদের দেশের মার্কেট তখন মার খেয়ে যায়, মার খেয়ে আমাদের দেশের যে গরুর খামারিরা তখন লসে পড়ে যায়। তো এরপরে রয়েছে যে উইক ফাইন্যান্সিয়াল গভর্নেন্স, অর্থাৎ যে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেটা আমাদের অনেক অনেক দুর্বল। আমাদের কর ব্যবস্থাপনা এবং আর্থিকভাবে যে আমাদের সমস্ত ব্যবস্থাপনা, সেটি দুর্বল। সেটা ব্যাংকিং হতে পারে, সেটা সরকারিভাবে হতে পারে, সেটা অনেক দুর্বল। এই জন্য আমাদেরকে ইনফ্লেশনে পড়তে হয়। এরপর রয়েছে গ্লোবাল ইকোনমিক শকস। তো আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, এবং এর ফলে আমরা দেখেছি হরমুজ প্রণালী বন্ধ ছিল। এছাড়াও এর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এর কারণে আমাদের যে ইম্পোর্টের যে ব্যাহত হয়েছে, সে কারণে আমাদের যে জ্বালানির ক্রাইসিসে পড়তে হয়েছে, কারণ তেলগুলো আমরা আমদানি করতে পারিনি। তো এই জন্য আমাদের গ্লোবাল যে ইকোনমি যে শকটা, সেটা আমাদের কাছেও এসে পৌঁছেছে। তো এরপরে আমি ইনফ্লেশন ইন বাংলাদেশ, এই পয়েন্টটাকে আমি বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে কিছুটা ব্যাখ্যা করব। সেটা হচ্ছে ইনফ্লেশন কি কি কারণে মেইনলি হয়ে থাকে, অর্থাৎ মূল্যস্ফীতি কি কি কারণে হয়ে থাকে। সেটা হচ্ছে যে যখন ফুড প্রাইস বাড়ে, অর্থাৎ খাদ্যের মূল্য যখন অতিরিক্ত হারে বাড়তে থাকে, তখন এই ইনফ্লেশনটা বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে। এরপরে হচ্ছে যে ফুয়েল কস্ট, অর্থাৎ আমরা দেখেছি যে বিগত কয়েকদিন যাবত, কয়েক মাস যাবত, যে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে আমাদের সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমাদের বাস ভাড়া বেড়েছে, আমাদের গাড়ি ভাড়া বেড়েছে, আমাদের খাদ্যের মূল্য বেড়েছে। এবং এছাড়াও আমরা এর আগেও দেখেছি, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমাদের যখন তেল আমদানি বন্ধ ছিল, তখন আমরা দেখেছি যে সব কিছুর দাম বেড়ে গিয়েছে জাস্ট তেলের অজুহাতে। তো এরপরে আমরা দেখতে পাই যে ইম্পোর্ট এক্সপেন্স। তো এই যে ফুয়েল কস্টের সাথে কিন্তু ইম্পোর্ট এক্সপেন্সের একটা সম্পর্ক আছে। তো যখনই মানে একটার সাথে একটা ইন্টার রিলেটেড, তো ইম্পোর্ট এক্সপেন্স আমাদের বেড়ে যাচ্ছে। এর এর ফলে কিন্তু যখনই ইম্পোর্ট এক্সপেন্স বেড়ে যাচ্ছে, আমদানির যে খরচটা সেটা বেড়ে গেলে, তখনই আমাদের ইনফ্লেশন হচ্ছে। তখন আমাদের সবার হাতে মানে টাকা বেশি, কিন্তু আমাদের হাতে পণ্য নেই। তারপরে হচ্ছে সাপ্লাই চেইন ডিসরাপশন। তো আমরা যখন পণ্য যারা আমদানি করে, তারা সঠিকভাবে পণ্য আনতে পারছে না। এবং যারা একদম ভোক্তা লেভেলের বা যারা খুচরা বিক্রেতা, তারা পণ্য পাচ্ছে না। এই জন্য একটা তাদের মধ্যে যে মিসকমিউনিকেশন হচ্ছে, সাপ্লাই চেইনটা নষ্ট হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মিডল অ্যান্ড লোয়ার মিডল ক্লাস
মোস্ট ইফেক্টেড। সো এটার মানে হচ্ছে যে আমরা দেখে থাকি যে এই ধরনের কোনো যখনই ক্রাইসিস ঘটে, মূল্যস্ফীতির ক্রাইসিস ঘটলে তখন উচ্চবিত্তরা কিন্তু সাফার করে না, মূলত সাফার করে হচ্ছে যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে মেইন কজ, এই যে ইনফ্লেশনের কিছু কজ আছে। সো আমরা এক্সটার্নাল কজের মধ্যে আমরা কিছু কজ আনতে পারি, যেমন যেমন পূর্বে ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং বর্তমানে হচ্ছে গ্লোবাল ফুয়েল প্রাইস হাইক, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের কারণে যে প্রতি ব্যারেলে যে আমাদের দাম বেড়ে যাচ্ছে, মূল্য বেড়ে যাচ্ছে, এটার ফলে আমাদের বাংলাদেশে যখন পণ্য ঢুকছে তখন আহ, সব পণ্যের প্রাইস বেড়ে যাচ্ছে। তো এটার কারণে আমাদের মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। আর এছাড়াও রয়েছে যে স্ট্রং ইউএস ডলার, অর্থাৎ ডলারের যে আধিপত্য সেটা আমাদের আমাদেরকে রাশিয়া থেকে আমাদের তেল কিনতে দিচ্ছে না, বা অন্যান্য দেশ থেকে আমাদের তেল কিনতে দিচ্ছে না। এর ফলে আমাদেরকে একটা ডলারের প্রতি আমাদের আধিপত্য আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কারণ হচ্ছে আমরা আমরা আমাদের হাতে আর কোনো অপশন আমরা খুঁজে পাচ্ছি না। যেমনটি আমরা কিছুদিন আগে দেখেছি যে রাশিয়ার কাছ থেকে আমাদের তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের সরকার অনুমতি চেয়েছে। সো এটা আমাদের একটা ইন্টারনাল সভরেন্টির একটা ইন্টারনাল সভরেন্টি না, এটা এক্সটার্নাল সভরেন্টির একটা পার্ট বলা যেতে পারে, যে আমরা এক্সটার্নালি সভরেন না। সো সেরকমই একটা পজিশন আমরা দেখেছি। তো এরপরে আসে হচ্ছে যে ইম্পোর্ট ইনফ্লেশন। সো ইম্পোর্ট করতে করতে আমাদের ইনফ্লেশনটা বেড়ে গিয়েছে, কারণ হচ্ছে যে আমাদের দেশের মানে যখনই আমরা বেশি মূল্য দিয়ে আমরা বারবার আমদানি করতে করতে আমাদের যে মানে আমাদের হাতে যে টাকাটা সেটা চলে যাচ্ছে। সো চলে যেতে যেতে আমাদের যে সেই পণ্যটা আমাদের কাছে কম, কিন্তু মানে টাকাটা তখন মার্কেটে ছড়িয়ে পড়ছে, এর ফলে আমাদের ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে। এরপরে আমরা আসি যে ইন্টারনাল কিছু কজ আছে ইনফ্লেশনের, কিছু ইন্টারনাল কজ, যেমন হচ্ছে যে সিন্ডিকেট থাকে, যে যারা ব্যবসায়ী তারা অনেক সময় যে দলবদ্ধভাবে তারা দাম বাড়িয়ে দেয়, বা তারা হচ্ছে যে কার্টেলের মতো আচরণ করে। তো এরপরে রয়েছে যে উইক মার্কেট মনিটরিং। সরকার বা কর্তৃপক্ষের যে মার্কেট মনিটরিং করার কথা সেটি করছে না, যার কারণে ব্যবসায়ীরা, যারা অসাধু ব্যবসায়ী, তারা ইচ্ছামতো মার্কেটে দাম বাড়িয়ে দিচ্ছে। এছাড়া রয়েছে যে কারেন্সি ডেপ্রিসিয়েশন। সো আমরা দেখছি যে ডলারের মূল্য আমরা হয়তো দুই তিন বছর আগেও আমরা দেখেছি ৮০ টাকার আশেপাশে আমাদের ডলার সাথে টাকার মূল্য ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখি যে আমার এই মুহূর্তে সঠিকটা মনে নেই, তবে ১২২-এর উপরে হবে, হয়তো ১২৫-২৬-এর আশেপাশে এরকম জায়গায় আছে। তো আমাদের যে ডলারের সাথে যে টাকার যে অবমূল্যায়ন হচ্ছে, এটার কারণে আমাদের যে মূল্যস্ফীতি এটাও বেড়ে যাচ্ছে। এছাড়াও রয়েছে এক্সট্রা এক্সেসিভ মানি সাপ্লাই। সো আমাদের হাতে অনেক টাকা, কিন্তু আমাদের কিন্তু পণ্যের যে উৎপাদন সেটি যথার্থ হচ্ছে না। সো আমাদের জমি বাড়েনি, আমাদের উৎপাদন বাড়েনি, এমনকি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বন্যা হয়ে আমাদের ফসল নষ্ট হয়েছে, আমাদের ঝড়ের মাধ্যমে ফসল নষ্ট হয়েছে, এবং এমনকি আমাদের যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, এই থিওরির মাধ্যমে আমরা দেখেছি যে কৃষি থেকে মানুষ শহরমুখী হচ্ছে। আমরা রিসেন্টলি দেখেছি যে বিভিন্ন গ্রাম থেকে হকাররা এসে ঢাকায় যে রাস্তায় হকারি করছে, তারা কিন্তু আসলে তারা যদি গ্রামে থাকতো তাহলে আমাদের হয়তো উৎপাদনটা বেশি হতো। উৎপাদন বেশি হলে আমাদের যে পণ্য বেশি থাকতো মার্কেটে, কিন্তু টাকার সংখ্যা এত কম থাকতো, তখন আমাদের যে মানি সাপ্লাইটা যথাযথ হতো। তো এরপর আমরা দেখবো যে ব্যাংকিং ইররেগুলারিটিস। সেটা কি? সেটা হচ্ছে যে ব্যাংকে কোনো নিয়ম না মেনেই লোন দেওয়া হচ্ছে, এবং সেগুলো যথাযথভাবে আদায় করা যাচ্ছে না, যার ফলে মার্কেটে টাকা বেশি, এবং ব্যাংকে যে গ্রাহকের আমানত রাখা হচ্ছে সেগুলো আমানত যারা রেখেছে, যারা গ্রাহক, তারা সঠিক সময় মতো ফেরত পাচ্ছে না। তো এরপরে আমরা আসবো ইম্প্যাক্টস অফ ইনফ্লেশন। তো এই পয়েন্টের মধ্যে আমরা আলোচনা করব যে কিছু বিভিন্ন দিক দিয়ে, যেমন ইকোনমিক ইম্প্যাক্টস। তো এই যে ইনফ্লেশন বা মূল্যস্ফীতির যে অর্থনৈতিক যে ইম্প্যাক্ট, সেগুলোর মধ্যে রয়েছে রিডিউসড পারচেজিং পাওয়ার। সো যখনই ইনফ্লেশনটা বেড়ে যায় তখন আমাদের পারচেজিং পাওয়ারটা কমে যায়। যেমনটি আমরা লেটস সে আমরা আগে ৫০০ টাকা দিয়ে গরুর মাংস খেতাম, সেটা আমাদের এখন খেতে হলে আমাদের প্রায় ৭৫০-৮০০ টাকার মতো গুনতে হয়। তো এরপর রয়েছে ইনক্রিজড প্রোডাকশন কস্ট। তো আমি একটু আগেও বলেছি যে আমাদের প্রোডাকশন যখনই কমে যাচ্ছে তখনই আমাদের টাকা বেড়ে যাচ্ছে, এবং এই সময় আমাদের প্রোডাকশন কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। মানে যেহেতু আমাদের হাতে শ্রমিক নেই, আমরা যখনই প্রোডাকশন করাতে যাচ্ছি আমাদের প্রোডাকশন কস্টটা বেড়ে যাচ্ছে, এবং যখনই পার ইউনিট প্রোডাকশন কস্ট বেড়ে যায় তখনই আমাদের এই মূল্যস্ফীতিটা বেড়ে যায়। এবং লোয়ার সেভিংস, মানুষের যখনই খরচ বেশি
করছে তখনই কিন্তু তাদের সেভিংস এর পরিমাণটা কমে আসছে। তো এরপরে আমরা দেখছি যে রিডিউসড ইনভেস্টমেন্ট কনফিডেন্স। তো আমরা যে কোনো জায়গায় আমরা যখন ইনভেস্ট করতে যাই, আমরা সেখানে যদি আস্থা না পাই, আমরা কিন্তু সেখানে মানে কনফিডেন্স পাবো না ইনভেস্ট করতে। সো সো আমরা দেখছি যে সেখানে ইনভেস্ট করতে আমাদের কনফিডেন্সটা কমে আসছে, আমরা কোথাও ইনভেস্ট করতে চাই না, আমরা এমনকি সেভিংসও করতে চাই না, একটা মানুষের মধ্যে টাকা জমাতেই পারছে না, এরকম একটা মানে আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে। এই যে ইকোনমিক ইম্প্যাক্টস গুলো সৃষ্টি হয়েছে, তো আমরা কি কি বললাম, সে রিডিউসড পারচেজিং পাওয়ার, মানে মানুষের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, ইনক্রিজ প্রোডাকশন কস্ট, মানে যে কোনো পণ্য উৎপাদন করতে খরচ বেড়ে যাচ্ছে, এবং মানুষের সেভিংস কমে যাচ্ছে, এবং মানুষের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বা ইনভেস্টমেন্টের যে নির্ভরযোগ্যতা সেটিও কমে যাচ্ছে। এরপর আমরা কিছু অন্য ইম্প্যাক্টস নিয়ে কথা বলবো, যেমন মূল্যস্ফীতির সামাজিক ইম্প্যাক্ট কি কি বা সোশ্যাল ইম্প্যাক্ট, সেগুলো হচ্ছে পোভার্টি ইনক্রিজ, মানে হচ্ছে সমাজের দারিদ্রতা বেড়ে যায়। এরপর নিউট্রিশনাল ক্রাইসিস, মানুষের মধ্যে পুষ্টিকর খাবার তারা খাচ্ছে না, যার কারণে পুষ্টির অভাবে ভুগছে, একটা জেনারেশন ধরেই হচ্ছে তারা পুষ্টির অভাবে ভুগছে। তো পরবর্তীতে আমরা হয়তো দেখতে পাই যে পুষ্টির অভাবে যে আমাদের ব্রেইনের যে ক্যাপাসিটি সেটিও কমে যেতে পারে। তো এরপর আমরা দেখবো যে আরবান হার্ডশিপ, মানে হচ্ছে যে শহরাঞ্চলে যে এখানে সঠিক আমি বুঝতে পারছি না এখানে কি বলছে, তবে আরবান হার্ডশিপ বলতে সম্ভবত বোঝানো হচ্ছে এখানে যে শহরে আমাদের আগে যে অবস্থা ভালো ছিল সেই অবস্থা এখন দুর্দশায় পরিণত হয়েছে, কারণ শহরাঞ্চলের এই মূল্যস্ফীতির পরিমাণটা বেশি। তো সামাজিক যে অবস্থা বিবেচনায় শহরাঞ্চলের কস্ট অফ লিভিংটা অনেক বেশি হয়ে গিয়েছে। এরপরে আমরা ইনকাম ইনইকুয়ালিটি, এইটা আমরা সবচেয়ে বেশি দেখা যায় যে গ্রামাঞ্চলে ইনকামটা কম এবং শহরাঞ্চলে ইনকামটা বেশি, কিন্তু আবার গ্রাম থেকে যারা শহরে আসে তাদের ইনকামটা যখন কম থাকে তারা খুব কষ্টের সময় পার করে। তো আমরা এটার সাথে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, যাই হোক গিনি কোএফিসিয়েন্ট। সো গিনি কোএফিসিয়েন্টে এটা হচ্ছে শূন্য শূন্য থেকে 1 পর্যন্ত বোঝানো হয়। তো 0 হচ্ছে ভালো এবং 1 হচ্ছে খারাপ। তো আমাদের হচ্ছে অবস্থা বর্তমানে 0.499, অর্থাৎ আমরা হচ্ছে খারাপের দিকেই আছি বলা যায়, কারণ এটাকে বোঝাই হচ্ছে 0 মানে হচ্ছে আমাদের কতটা বৈষম্য কম, আমাদের বৈষম্য কম, আর 1 মানে হচ্ছে কতটা বৈষম্য বেশি, মানে ইনকাম ইনইকুয়ালিটি যত কম হবে তত ভালো হবে। ইনকাম ইনইকুয়ালিটি বেশি মানে হচ্ছে যে একজন মানুষ 1 কোটি টাকা ইনকাম করে আর একজন মানুষ হচ্ছে 100 টাকা ইনকাম করে, তো দুজনে এভারেজ করলে তো সেই 50 লাখ টাকা আসবে। তো এটা তো দুজনের ইনকাম শো করছে না, কিন্তু দুইজনই যদি 50 লাখ ইনকাম করে তাহলে দুজন মিলে 1 কোটি টাকা ইনকাম করছে, কিন্তু দুজনের এভারেজ কিন্তু আবার 50 লাখ। তো এটা কিন্তু একটা ভালো একটা ফিগার শো করছে। এটাই হচ্ছে যে ইনকাম, এটাই হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট থিওরি, এই জিনিসটাই আমাদেরকে বোঝায়। তো এরপর রয়েছে হচ্ছে ব্যাংকিং ইম্প্যাক্টস, যেমন ব্যাংকিং ইম্প্যাক্টস কি কি রয়েছে, যেমন হায়ার লোন ডিফল্ট রিস্ক। তার মানে হচ্ছে যখনই আমাদের ইনফ্লেশনটা বেড়ে যায় তখনই আমাদের মধ্যে যে লোন যারা নেয় তাদের মধ্যে ডিফল্ট হওয়ার রিস্কটা বেড়ে যায়, কারণ তারা টাকা শোধ করতে পারে না, তারা প্রফিট করতে পারে না। তো আমরা দেখি যে সাধারণত তারা কয়েকটি কিস্তি দিয়ে পরবর্তীতে তারা শোধ করতে পারে না। এরপর রয়েছে রিডিউসড রিয়েল ভ্যালু অফ ডিপোজিটস। তার মানে আমরা যখন ব্যাংকে টাকা রাখি, এরপর আমরা সেই যে ব্যাংকের টাকা আমরা যদি 100 টাকা রাখি, লেটস সে 10,000 টাকা রেখেছি আমরা, তো আমরা 1 বছর পরে লেটস সে আমরা 10,500 টাকা আমরা সেভিংস থেকে আমরা যে প্রফিটটা পেলাম, তো 1 বছর পরে কি আমরা সেই 500 টাকায় কি আমাদের বাড়লো? তো এটা বাড়লো ঠিক আছে, কিন্তু মূল্যস্ফীতির কারণে কতটুকু কমেছে এটাও আমাদের দেখতে হবে। তো মূল্যস্ফীতির কারণে হয়তো দেখা গিয়েছে যে কমে যাচ্ছে 700 থেকে 800 টাকা, কিন্তু আমাদের যে অঙ্কের দিক দিয়ে আমাদের বাড়ছে 500 টাকা, কিন্তু আমাদের কিন্তু আসলে লস হচ্ছে। আমরা বাজারে সেই 10,000 টাকা দিয়ে আগে যেটা কিনতে পারতাম, এখন 10,500 দিয়েও কিন্তু আমরা সেটা কিনতে পারছি না। তাহলে আসলে কিন্তু আমাদের যে ডিপোজিটটা, এই ডিপোজিটের ভ্যালুটা আসলে কমে যাচ্ছে। তো এরপরে আসছে আমাদের হচ্ছে তারপর কি আছে, তারপরে লিকুইডিটি প্রেসার, মানে আমাদের সবার হাতে এমন অবস্থা হয়েছে যে টাকা নেই, কারণ হচ্ছে যে অনেক মানে মূল্যস্ফীতির কারণে সবাই এত বেশি খরচ করতে করতে যে পরবর্তীতে সেভিংস করার মতো কোনো টাকা থাকছে না, এই প্রেসারে পড়ছে। এরপর আমরা আরেকটা ওই টপিকের মধ্যেই কথা বলবো, সেটা হচ্ছে যে ডলার ক্রাইসিস। তো ডলার ক্রাইসিসের রিজনস কি কি, যে ডলার ক্রাইসিস হওয়ার রিজনস যে রয়েছে তার মধ্যে রয়েছে হাই ইম্পোর্ট পেমেন্টস, অর্থাৎ আমরা যখনই বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করছি তখনই আমাদেরকে প্রচুর পরিমাণে ডলার দিয়ে দিতে হচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদের যে রিজার্ভ, এটার জন্য অনেক খারাপ। তো
ডিক্লাইনিং ফরেক্স রিজার্ভ। সো ওইটার মাধ্যমেই কিন্তু আমরা এটা হচ্ছে যে যখনই হাই ইম্পোর্ট পেমেন্ট হচ্ছে তখনই আমাদের ডিক্লাইনিং ফরেন রিজার্ভ হচ্ছে, ফরেক্স রিজার্ভ হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে স্লোয়ার এক্সপোর্ট গ্রোথ। তো আমরা যখনই ইম্পোর্ট বেশি করব আমাদের এক্সপোর্টের গ্রোথটা কিন্তু কমে যাবে। তো কারণ এক্সপোর্ট আর ইম্পোর্ট পরস্পর বিপরীতমুখী। সো আমরা দেখবো যে যখনই আমরা আমরা যত বেশি এক্সপোর্ট করবো আমাদের আমাদের ডলার আর্ন হবে, কিন্তু আমরা যত বেশি ইম্পোর্ট করবো আমাদের ডলার ডলার চলে যাবে। এই জন্য আমাদের সবসময় এক্সপোর্ট করতে আমরা সবসময় মোটিভেট করা হয় সবাইকে। এরপর হচ্ছে ইনফর্মাল হুন্ডি ট্রানজেকশন। হুন্ডি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা বিদেশ থেকে যখন কেউ টাকা পাঠায়, আমরা ব্যাংকিং চ্যানেলে যদি পাঠাই তাহলে আমাদের আমাদের যে দেশের যে রাজস্ব ব্যবস্থা সেই রিজার্ভে সেটা জমা হয় সেই ডলারটা, আর আমরা সেই টাকাটা আমরা পরবর্তীতে আমরা দেশে ব্যবহার করতে পারি। কিন্তু যখন কেউ হুন্ডির মাধ্যমে পাঠায় তখন হুন্ডিদের যে টিম থাকে সেই টিমের একজনের কাছে ওই দেশে টাকাটা ওই দেশের যে মুদ্রা সে নিয়ে রাখে এবং এই দেশে এসে সে পে করে দেয়। আসলে ওই দেশ থেকে এই দেশে কোনো টাকাই ঢুকে না, কিন্তু যে ব্যবহারকারী সে তার আপনজনের কাছে সেই টাকাটা চলে যায়। দেখে অনেকে মনে করে যে আমাদের আমাদের টাকাটা দেশে চলে যাচ্ছে, কিন্তু আসলে সে কিন্তু দেশে কোনো অ্যাকচুয়াল টাকা পাঠাচ্ছে না। সো এভাবে হুন্ডির মাধ্যমে যখন টাকা প্রেরণ করা হয় তখন অ্যাকচুয়ালি আমাদের আমাদের দেশের যে রিজার্ভ ব্যবস্থা সেটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর হচ্ছে রিডিউসড রেমিটেন্স থ্রু ব্যাংকস। তারপরে আমরা এই যে ডলার যখন কমে যাচ্ছে তখন আমাদের রেমিটেন্সও কমে যাচ্ছে। রেমিটেন্স যে ব্যাংকের মাধ্যমে আসা সেটি কমে যাচ্ছে, কারণ এই যে হুন্ডির মাধ্যমে যখন বেশি বেশি আসছে, হুন্ডিরা বেশি লাভ দিচ্ছে, এই চিন্তা করে মানুষ হচ্ছে যে তখন হুন্ডির মাধ্যমে পাঠায়। এরপর হচ্ছে ক্যাপিটাল ফ্লাইট। ক্যাপিটাল ফ্লাইট বলতে বোঝানো হচ্ছে যে মুদ্রা পাচার। তো মুদ্রা পাচার হচ্ছে আমাদের দেশের মুদ্রা যখনই বিদেশে বিভিন্নভাবে পাচার হয়ে যায়, যেমনটা আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে ব্যাংকের মাধ্যমে পাচার হয়েছে। ব্যাংকের মাধ্যমে ঠিক না, মানে ব্যাংকের থেকে টাকা লোন করে মানুষ সেই টাকা বিদেশে পাচার করে দিয়েছে, পরবর্তীতে তারা ঋণ খেলাপি হয়ে গিয়েছে এবং এগুলো ইচ্ছাকৃত ঋণ খেলাপি বা উইলফুল ডিফল্টার নামে পরিচিত তারা। এরপর রয়েছে হচ্ছে সেক্টর এফেক্টেড, অর্থাৎ কোন কোন সেক্টর এই ডলার ক্রাইসিসের কারণে কোন কোন সেক্টর এফেক্টেড হয়েছে। সো এর ডলার ক্রাইসিসের কারণে এফেক্টেড হয়েছে এনার্জি ইম্পোর্ট সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, কারণ আমরা কোনো বিদ্যুৎ আমদানি করতে পারছি না, আমরা জ্বালানি আমদানি করতে পারছি না বিভিন্ন জায়গা থেকে, কারণ আমাদের হাতে ডলার রিজার্ভ নাই যথেষ্ট পরিমাণে। এরপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস। আমাদের দেশ আমরা জানি যে আমরা প্রায় 86% আমরা হচ্ছে পোশাক শিল্পের উপর নির্ভরশীল, আমাদের আমাদের রপ্তানি শিল্প। তো আমরা এই রপ্তানি শিল্পকে টিকিয়ে রাখতে গেলে আমাদের যে র ম্যাটেরিয়ালস আমদানি করতে হয় সেটি আমাদের জার্মানি থেকে সুতা আমদানি করতে হয় এবং তুলা আমদানি করতে হয় আমাদের হচ্ছে চীন থেকে, এবং সেলাই মেশিন আমদানি করতে হয়, আমাদের আরো বিভিন্ন প্রোডাক্ট আমদানি করতে হয় যেগুলো হচ্ছে ব্যাক এন্ডে আমাদের কাজ করে। তো সেইগুলো আমদানি করতে আমাদের হচ্ছে যে খরচ, সেই খরচ মেটাতে গেলে আমাদের সেই ডলারেই পে করতে হয়। সেই ডলারে যখনই পে করতে যাই আমাদের সেই কিন্তু আমাদের ডলার স্বল্পতায় ভুগতে হয়। তো এরপর আমরা দেখি যে এলসি ওপেনিং ডিফিকাল্টিস। তো আমাদের এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট। তো এটা লেটার অফ ক্রেডিট হচ্ছে যখন বিদেশ থেকে আমরা আমদানি বা রপ্তানি করি তখন হচ্ছে যে এটা একটা গ্যারান্টি, এটা ব্যাংক গ্যারান্টি। তো এই ব্যাংক গ্যারান্টি আমাদেরকে কোনো ব্যাংক বর্তমানে দিতে চায় না, কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা রেপুটেশন খারাপ হয়ে গিয়েছে যে এখান থেকে মুদ্রা পাচার হয়, এখান থেকে মূল্যস্ফীতিটা অনেক বেশি। তো এখানে খুব মানে নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়ে যায় নতুন এলসি খোলার ক্ষেত্রে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এসএমই সেক্টর। সো এসএমই সেক্টর এই ডলার ক্রাইসিসের কারণে এসএমই সেক্টর খুব বেশি এফেক্টেড হচ্ছে, কারণ এই যে বললাম যে এসএমই সেক্টর হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। সো এরা ছোট ছোট ব্যবসা হওয়ার ক্ষেত্রে বাইরের থেকে যখনই আমদানি করতে যায় তখন তারা এই ডলারের ক্রাইসিসের কারণে তারা এলসি কিনতে পারে না। তারা নতুন করে এর ফলে বিদেশিদের কাছ থেকে যে আস্থাটা সেই আস্থাটা অর্জন করতে পারে না, যার কারণে আমাদের যে তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা জানি বাংলাদেশের অনেক বড় একটা পোর্শন কিন্তু এসএমই সেক্টরের অন্তর্ভুক্ত, অনেক বড় একটা ব্যবসায়িক সেক্টর। এরপর হচ্ছে পাওয়ার জেনারেশন। সো আমরা প্রথমে পড়েছি যে যেহেতু এনার্জি ইম্পোর্ট আমাদের ব্যাহত হচ্ছে সেহেতু আমরা কিন্তু পাওয়ার জেনারেশন করতে পারছি না। আমরা আমাদের যখন আমদানি করতে পারছি না, আমাদের বিদ্যুৎ যেরকম ভারতের আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ আমরা আমদানি করি, যেমন নেপালের কাছ থেকে আমরা বিদ্যুৎ আমদানি করি, এভাবে আমরা হচ্ছে আরো বিভিন্ন জায়গা থেকে যখন আমরা কয়লা আমদানি করি, আমরা তেল আমদানি করি, এসব ক্ষেত্রে যখনই আমরা বাধাগ্রস্ত হচ্ছি বা আমাদের ডলারের দাম বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা এই পাওয়ার জেনারেশনে আমাদের ঘাটতি হচ্ছে। এবং আমাদের নিজেদের যে সক্ষমতা সেই সক্ষমতাও আমাদেরকে অনেক সময় আমাদের যে ইস্টার্ন রিফাইনারি আছে এই রিফাইনারিতে যে সামান্য আমাদের সক্ষমতা যে 15,000 মেগাটন, আমার সম্ভবত আমার সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তবে সেই আমাদের যে সক্ষমতা সেই সক্ষমতাটা আমরা যদি মিট আপ না করতে পারি তখনই আমাদের এই পাওয়ার জেনারেশনে ঘাটতি পড়ে যায়। এরপরে আমরা আসি যে কনসিকুয়েন্সেস অফ
ডলার ক্রাইসিস। অর্থাৎ এই ডলার ক্রাইসিসের ফলে আমাদের কি কি আমাদের যে পরিণত হচ্ছে সেটা হচ্ছে টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে, অর্থাৎ টাকার দাম মূল্যমান কমে যাচ্ছে। আর এরপরে হচ্ছে ইনফ্লেশন ইন্টেন্সিফাইড, অর্থাৎ এই মুদ্রাস্ফীতি অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। যখনই আমরা ডলার ক্রাইসিসে পড়ছি তখন আমাদের ডলার কম কিন্তু আমাদের টাকা বেশি, তখনই আমাদের টাকার দাম কমে কমে যাচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে, তখন আমাদের আবার মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। এবার ইম্পোর্ট রেস্ট্রিকশন, যখনই আমাদের ডলার ক্রাইসিস তখন কিন্তু আমরা চাইলেই আমরা ইম্পোর্ট করতে পারছি না, কারণ আমাদের হাতে ডলার নেই। তো এই জন্য আমরা হচ্ছে যে ডলার ক্রাইসিসে ভুগলে আমাদের এই যে এতগুলো সমস্যা মানে পোহাতে হচ্ছে। এরপর রয়েছে হচ্ছে রিডিউসড ইন্ডাস্ট্রিয়াল আউটপুট। তো আমরা যখনই আমাদের ডলার ক্রাইসিস হচ্ছে তখনই আমরা ইন্ডাস্ট্রিয়াল আউটপুট আমাদের কমে যাচ্ছে, কারণ আমি একটু আগেই ব্যাখ্যা করেছি যে আমাদের তুলা আমদানি করতে হয়, আমাদের সুতা আমদানি করতে হয়, আমাদের সেলাই মেশিন আমদানি করতে হয়, এমনকি আমাদের আরো অন্যান্য অনেক প্রোডাক্ট যেমন বোতাম আমদানি করতে হয়। একটা পোশাক শিল্পে আমাদের সবচেয়ে বড় যে শিল্প খাত, সেইখানে আমাদের যে সবচেয়ে বড় অবদান, সেখানে যে র ম্যাটেরিয়াল সেগুলো বাইরে থেকে আমদানি করতে হলে আমাদের সেই শিল্পকে সমুন্নত রাখতে আমাদেরকে সেই বাইরে থেকে আমদানি করতে হবে, সেগুলো আমরা ডলার ক্রাইসিসের কারণে পারছি না সঠিকভাবে। এরপর রয়েছে স্লোয়ার জিডিপি গ্রোথ। তো আমাদের যখনই ডলার ক্রাইসিস হচ্ছে তখন আমাদের জিডিপির গ্রোথটা বাড়ছে না, কারণ আমাদের হচ্ছে যে দেশের মধ্যে প্রোডাক্ট আমরা উৎপাদন করতে পারছি না, উৎপাদনের অভাবে আমাদের পণ্য কম কিন্তু আমাদের টাকা বেশি, যার কারণে আমাদের মূল্যস্ফীতি বেড়েই চলেছে এবং ডলার ক্রাইসিসটাও বেড়ে চলেছে। এবার রয়েছে প্রেশার অন ফরেন রিজার্ভ। তো ডলার ক্রাইসিস যখনই কম হয় তখনই সবার মধ্যে একটা মানে হই হুল্লোড় বেঁধে যায় যে তারা সবারই এখন ডলার লাগবে, কারণ হচ্ছে যে আমাদের একটা ক্রাইসিস মোমেন্টে তখন সবারই একটা চাহিদা থাকে যে তারা বাইরে হচ্ছে এক্সপোর্ট করবে। তো এক্সপোর্ট করার জন্য সবাই চায় যে ডলারে পেমেন্টটা নিতে। সো ডলার ক্রাইসিস থাকার কারণে আমরা বিদেশিদের সাথে যে সেই ডিলটা আমরা করতে পারি না। এরপর রয়েছে আমাদের ব্যাংকিং সেক্টর প্রবলেম। সো ব্যাংকিং সেক্টর প্রবলেমের মধ্যে কিছু স্ট্রাকচারাল উইকনেস রয়েছে, যেমন হাই নন পারফর্মিং লোনস অর্থাৎ এনপিএল। আমাদের দেশে প্রচুর পরিমাণে এনপিএল রয়েছে, অর্থাৎ যে ঋণ খেলাপি, যারা ঋণ একবার নিয়ে পরবর্তীতে হয়তো কয়েক মাস কিস্তি দিয়েছে কি একদমই দেয়নি, তারা পরবর্তীতে লোন দেওয়া একদমই বন্ধ করে দিয়েছে। তো লোনের যে কিস্তি পরিশোধ করা সেটি বন্ধ করে দিয়েছে। এর ফলে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থাটা একদম ভঙ্গুর হয়ে পড়েছে এবং এর ফলে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে আমাদের যে গ্রাহকরা তাদের ব্যাংকের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটি আস্তে আস্তে তাদের ভেঙে যাচ্ছে। তো আমরা দেখে থাকি যে এই সমস্যাগুলো আমাদের ব্যাংকে হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে লোন স্ক্যামস। তো আমরা বিভিন্নভাবে দেখতে পাই যে বিভিন্ন লোন প্রদান করার পরে তাকে আর পাওয়া যায় না, বা তার যে ভুয়া জাল মানে ভুয়া সনদ বা বিভিন্ন জমির দলিল ভুয়া দিয়ে সে লোন নিয়ে নিচ্ছে এবং পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরপর দেখবো যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। আমরা বিগত কয়েক বছর আমরা বেশ দেখেছি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের অনেক লোন দেওয়া হয়েছে, পরবর্তীতে সেগুলো কিন্তু আমাদের ঋণ খেলাপি হয়ে গিয়েছে কয়েক হাজার কোটি টাকা। এরপর রয়েছে হচ্ছে উইক কর্পোরেট গভর্নেন্স, অর্থাৎ ব্যাংকিং খাতে সুশাসন নেই, অর্থাৎ কোথায় কিভাবে কি বিবেচনা করলে লোন দেওয়া যাবে এগুলো খুব একটা দেখভাল করা হয় না। এরপর হচ্ছে পুয়ার রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ কোথায় লোন দিলে আমাদের যে রিস্ক কম সেটা বিবেচনা না করে বেশি বেশি লোন দিয়ে আমাদের ব্যাংকিং খাতগুলো দুর্বল হয়ে গিয়েছে। এরপর রয়েছে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ যারা লোন দিচ্ছে তারা পরবর্তীতে সেখান থেকে তাদের কোনো দায়বদ্ধতা থাকছে না, এমনকি তারা পরবর্তীতে ট্রান্সফার হয়ে গেলে সেখান থেকে তাদের যে দায়বদ্ধতাটা তখন আর থাকে না, তখন সেই দায়বদ্ধতা কেউ নিতে চায় না। এর ফলে আমাদের দেখা যায় যে কেউ ইচ্ছা মতো লোন দিয়ে দিচ্ছে। এরপর আমরা দেখবো যে ফেমাস কিছু ডিসকাশন এরিয়া দেখবো, যেমন হচ্ছে যে উইলফুল ডিফল্টার। এটা কি? উইলফুল ডিফল্টার হচ্ছে যাদের যে এটাকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বলে। এটা হচ্ছে যে যাদের সামর্থ্য আছে তারপরেও তারা লোন শোধ করছে না, যারা ঋণ পরিশোধ করছে না, তাদেরকে হচ্ছে উইলফুল ডিফল্টার বলে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে ব্যাংকিং সেক্টর রিফর্ম। এই রিফর্মের কিছু ইম্পর্টেন্ট কিছু রেগুলেটরি রিফর্ম দেখবো, সেটা হচ্ছে যে স্ট্রেনথেন বাংলাদেশ ব্যাংক ইন্টারডিপেন্ডেন্স। তার মানে আমাদের এখানে ব্যাংকিং সেক্টরে কি কি রিফর্ম দরকার, হ্যাঁ, কি কি সংস্কার দরকার, যেগুলোর মাধ্যমে আমাদের ব্যাংকিং সেক্টরটাকে আমাদের উন্নতি করা যায়। তো এর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসনের যে একদম পুরোপুরি স্বায়ত্তশাসনের যে সুযোগ, সেটির প্রয়োজন। পুরো সরকারের হস্তক্ষেপ বা আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের যে আন্ডারে পরিচালিত হয়, অর্থ মন্ত্রণালয়ের
সমস্ত বিধিবিধান মেনে। তো আমরা আমাদেরকে এটা থেকে বের হয়ে আমাদেরকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে হবে এই বাংলাদেশ ব্যাংকে। তাহলে এটি স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো রাজনৈতিক যে ইনফ্লুয়েন্স সেটি থাকবে না। এরপর রয়েছে স্ট্রিক্ট লোন ক্লাসিফিকেশন, তার মানে বিভিন্ন লোনের যে ক্লাসিফিকেশন সেটিকে স্ট্রিক্ট করতে হবে। ইচ্ছা হলো কাউকে লোন দিয়ে দিলাম, এই ব্যাপারটা করা যাবে না। এরপর রয়েছে স্ট্রঙ্গার অডিটিং সিস্টেম, তার মানে অডিটটা অনেক শক্তিশালী করতে হবে, যে কাউকেই যে লোন দিয়ে পার পেয়ে যাবে এর কোনো সুযোগ থাকবে না, যাতে তাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা যায়, নিরীক্ষার আওতায় আনা যায়, সেটার ব্যবস্থা করতে হবে। এরপর রয়েছে যেমন আরো কিছু রয়েছে, যেমন গভর্নেন্স রিফর্ম, মানে হচ্ছে এরপর হচ্ছে মেরিট বেসড ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যাংকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেধাবীদেরকে অগ্রাধিকার দিতে হবে, কোনো পলিটিক্যাল বা কোনো লবিং এর অগ্রাধিকার না দিয়ে। এরপর হচ্ছে রিডিউস পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, আমি এটা বললাম মাত্রই। এরপর হচ্ছে ইমপ্রুভ ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখতে হবে, যেটাই করতে হবে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এরপর ডিজিটাল রিফর্ম রয়েছে, যেমন স্মার্ট ব্যাংকিং, মানে আমাদের গ্রাহকদেরকে স্মার্ট করে আমাদের ব্যাংকিং খাতটাকে স্মার্টের দিকে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে আমাদের আমাদের যে ক্যাশলেস যে বাংলাদেশ আমরা গড়ার লক্ষ্যে আমরা এগোচ্ছি, সেখানে আমাদের স্মার্ট ব্যাংকিংটা খুবই জরুরি। কারণ আমাদের দুর্নীতিটা তখনই বেড়ে যায় যখন আমাদের ক্যাশ লেনদেনটা বেশি হয়। তো এটা যদি আমরা অনলাইনে করতে পারি, আমাদের দুর্নীতিটা অনেকাংশে কমে যাবে, কারণ এখানে সব রেকর্ড থাকে, ব্লক চেইন বা হ্যাশ এর মাধ্যমে আমরা যদি লেনদেন করতে পারি তাহলে। এরপর রয়েছে ক্যাশলেস ট্রানজ্যাকশন, এটা আমি মাত্রই বললাম। এরপর সাইবার সিকিউরিটি ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমরা যখন অনলাইনে ট্রানজ্যাকশনের কথা বলবো, আমাদের সাইবার সিকিউরিটি অটোমেটিক চলে আসবে, কারণ আমাদেরকে তখন এই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে। না হলে আমাদেরকে যে কোনো অনলাইন প্রতারণার শিকার হতে পারে, বা আমাদের যারা গ্রাহক তাদেরকে অনলাইনের যে কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে, যে তারা কিভাবে কি করবে, কি করা যাবে না, এগুলো সম্পর্কে তাদেরকে জানানো যেতে পারে। এরপর রয়েছে ফাইন্যান্সিয়াল রিফর্মের মধ্যে রয়েছে বাসেল 3 কমপ্লায়েন্স, ইন্টারেস্ট রেট রেশনালাইজেশন, অর্থাৎ হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা, অর্থাৎ সুদের হারটা রেশনাল করতে হবে, অর্থাৎ যৌক্তিক হারে বাড়াতে হবে, কমাতে হবে। যখনই বাংলাদেশের যে মানিটারি পলিসি, যখনই এক্সপ্যানশনারি মানিটারি পলিসি এবং কন্ট্রাকশনারি মানিটারি পলিসি, এই দুটার যখনই যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী বাড়াতে হবে, কমাতে হবে, ইচ্ছা মতোই বাড়ানো কমানো যাবে না। এরপর হচ্ছে আমরা দেখবো যে গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ ব্যাংক মেজার্স, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এবং গভর্নমেন্টের কি কি করণীয় এখানে। তো মানিটারি টাইটেনিং করা যেতে পারে, অর্থাৎ যে মানিটারি যে পলিসিগুলো সেটাকে শক্ত হাতে এটা কন্ট্রোল করতে হবে। এরপর রয়েছে পলিসি রেট ইনক্রিজ করতে হবে, অর্থাৎ ব্যাংকের যে পলিসি রেটটা রয়েছে সেটি বাড়াতে হবে। এবং ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট, এই যে ক্রলিং পেগ আমরা জানি যে এটা হচ্ছে যে একটা নির্ধারণ করে দেয়, দাম নির্ধারণ করে দেয়, একটা সর্বোচ্চ এবং একটা সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেয়, এর মধ্যেই ওঠানামা করতে পারে। সো এইটাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। এরপর রয়েছে আইএমএফ লোন সাপোর্ট, অর্থাৎ বাংলাদেশের যে বর্তমানে আর্থিক সমস্যা চলছে সেটাতে আইএমএফ এর লোন সাপোর্টের প্রয়োজন রয়েছে। এরপর রিজার্ভ ম্যানেজমেন্ট, অর্থাৎ বাংলাদেশের রিজার্ভ ম্যানেজমেন্ট করতে হলে যে আমাদের প্রপারভাবে, মানে যথাযথভাবে আমাদের সেই রিজার্ভটাকে ম্যানেজ করতে হবে। না হলে আমাদের যে লোন দেওয়া, বিভিন্ন সময় বাংলাদেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংক থেকে আমাদের হাজার হাজার কোটি টাকা যে লোন চলে গিয়েছে, এটার কিন্তু আমাদের এই লোন দেশের মধ্যে এই টাকাটা আমাদের নেই, এটা রিজার্ভ হিসেবে ছিল জমা, কিন্তু সেটা পরবর্তীতে অন্য দেশে চলে গিয়েছে, সেই ডলার চলে গিয়েছে আমাদের। সো আমাদের দেশের যে এই যে মূল্যবান সম্পদ, এটি চলে যাওয়ায় আমাদের কিন্তু রিজার্ভের ক্ষতি হয়েছে। সো এইটা ম্যানেজমেন্ট করতে হবে খুব ভালোভাবে। এরপর আমরা দেখবো কিছু যে বাংলাদেশের পার্সপেক্টিভ, অর্থাৎ বাংলাদেশের কিছু ভবিষ্যতে রয়েছে যে পজিটিভ কিছু সাইড রয়েছে, যেমন হচ্ছে স্ট্রং রেমিটেন্স পটেনশিয়াল, অর্থাৎ বাংলাদেশে কিন্তু কিছু কিছু দেশ থেকে দারুণ দারুণ রেমিটেন্স আসে, যেমন সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, এবং আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু ভালো বড় পরিমাণে আমাদের রেমিটেন্স এসে থাকে। সো এরকম বড় বড় জায়গা থেকে আমাদের প্রচুর পরিমাণে রেমিটেন্স আসে। তো এটার ফলে কিন্তু আমাদের অর্থনীতির যে রিজার্ভটা কিন্তু চাঙ্গা থাকে। এছাড়া রয়েছে গ্রোয়িং ইউথ পপুলেশন। সো আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে রয়েছে, এটা আমাদের বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কর্মক্ষম যে জনগোষ্ঠী সেটা বাড়ছে, এর ফলে আমাদের কিন্তু অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা চাঙ্গা হচ্ছে। এরপর রয়েছে এক্সপোর্ট স্ট্রেংথ ইন আরএমজি। তো আমরা যেহেতু আরএমজিতে আমরা রিসেন্টলি এই মাসে আমরা হচ্ছে চীনকে পেছনে ফেলে আমরা
আহ, দ্বিতীয় স্থানে চলে এসেছি যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক শিল্প রপ্তানিতে। সো 1 নম্বরে ভিয়েতনাম রয়েছে এবং 2 নম্বরে বাংলাদেশ এবং 3 নম্বরে চীন রয়েছে। সো আমাদের কিন্তু একটা স্ট্রং সাইড রয়েছে। এবং এছাড়া আমরা ইউরোপীয় ইউনিয়নের যে বড় অঞ্চল, সেখানেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে আমরা পণ্য রপ্তানি করে থাকি, আমাদের যে আরএমজি প্রোডাক্ট সেগুলো। তো আমাদের এই এক্সপোর্টের যে জায়গাটা, এটা আমাদের ধরে রাখতে হবে। আর এছাড়া রয়েছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমরা দেখে থাকি যে বিদেশ থেকে অনেকে আমাদের পণ্য যখনই আমাদের দেশে আহ, আহ, বিদেশ থেকে কেউ যখন আমাদের দেশে বিনিয়োগ করতে চায়, তখনই দেখে যে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো না, অবকাঠামোগত যে সুবিধা, সেই সুবিধাগুলো ভালো না। তো সেই জন্য তারা কিন্তু আমদানি করতে অনুৎসাহিত হয়। এই জন্য আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করতে হবে। এবার আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু হচ্ছে যে ইয়া ইয়া বলবো, রিস্কের কথা বলবো। সো রিস্ক কি কি, যেমন হচ্ছে ওভার ডিপেন্ডেন্স অন আরএমজি। সো আমরা আরএমজির উপরে যখনই ওভার ডিপেন্ডেন্স হয়ে যাব, তখনই কিন্তু আমাদের একটা রিস্ক থেকে যায়। রিস্কটা হচ্ছে আমরা জানি যে নেদারল্যান্ডস এই রিক্সে পড়েছিল। এই রিক্সটার নাম হচ্ছে, আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না, ডাচ ডিজিজ। হ্যাঁ, রাইট, ডাচ ডিজিজে পড়েছিল। ডাচ ডিজিজ হচ্ছে যখন কোনো একটি দেশ যে কোনো একটি সিঙ্গেল পণ্য বা যে কোনো একটি সিঙ্গেল শিল্পের উপরে নির্ভর করে তার দেশের অর্থনীতি পরিচালনা করে, তখন সেটিকে ডাচ ডিজিজ বলে। আমরা দেখে থাকি যে শ্রীলঙ্কা কিন্তু তার পর্যটনের উপরে নির্ভর করে তারা ডাচ ডিজিজে পড়েছিল, তাদের অর্থনীতি দেউলিয়া হয়ে গিয়েছিল। এবং আমরা দেখে থাকি যে মালদ্বীপও কিন্তু তাদের পর্যটন শিল্পের উপরেই কিন্তু তারা নির্ভরশীল। তেমনটি আমরাও কিন্তু আমাদের যে পুরো অর্থনীতি নির্ভর না হলেও আমাদের আহ, যে রপ্তানি শিল্প, সেই রপ্তানি কিন্তু আমাদের সেই আরএমজির উপরে 86%-এরও বেশি দেখা যায় অনেক সময় যে আমরা নির্ভরশীল। সো এটা কিন্তু আমাদের অনেক অনেক ক্ষেত্রে ডাস্ট ডিজিজ হয়ে আসতে পারে, কারণ আমরা যদি আরএমজিতে ডাউনফল করি, তখন কিন্তু আমাদের পুরো অর্থনীতি আমাদের ধসে পড়তে পারে। তো এই জন্য আমাদেরকে ওভার ডিপেন্ডেন্সটা কমাতে হবে আরএমজির ক্ষেত্রে। এই জন্য আমাদের ডাইভার্সিফাইড, মানে হচ্ছে যে প্রোডাক্ট ডাইভার্সিফাইড করতে হবে, যে অন্যান্য প্রোডাক্টও যাতে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি। এছাড়াও রয়েছে যে উইক ব্যাংকিং গভর্নেন্স। তার মানে আমাদের ব্যাংকিং এ যে সুশাসনের যে ব্যবস্থাটা আমাদের খুবই খুবই দুর্বল বলাই চলে। যে কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকে দেখা যাচ্ছে যে লোন দিয়ে দিচ্ছে, কিন্তু আহ, আহ, কোনোভাবে এগুলো কন্ট্রোল করা যাচ্ছে না যে সঠিক জায়গায় লোন হচ্ছে কিনা। তো এগুলো তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে যে যারা এই লোনের দায়িত্বে আছে, তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা, এগুলো খুব ভালোভাবে দেখভাল করা হচ্ছে না। তো এরপর রয়েছে হচ্ছে এক্সটার্নাল ডেপ্ট প্রেশার। তো আমরা বাইরের দেশের কাছে আমরা এখন অনেকভাবে ঋণী, যেমন আইএমএফ এর কাছে আমরা ঋণী, আমরা যুক্তরাষ্ট্রের কাছে ঋণী, চীনের কাছে ঋণী, জাপানের কাছে ঋণী। তো আমরা আমাদের যে বাইরের দেশের যে এত এত আমাদের ঋণ রয়েছে, আমাদের সেই ঋণগুলো আমাদের যেই পরিশোধ করতেই কিন্তু আমাদের হিমশিম খেতে হয়। এটা আমাদের অর্থনীতির জন্য একটা বিরাট বড় প্রেশার। এছাড়াও রয়েছে ক্লাইমেট ভালনারেবিলিটি। সো আমরা হচ্ছে এমন একটা জায়গায় বসবাস করছি যেখানে আমাদের হচ্ছে আমাদের দেশের প্রায় 17% ভূমি কিন্তু আমাদের 2050 সালের মধ্যে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে 3 কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার যে সম্ভাবনা রয়েছে, যাদেরকে আমরা ক্লাইমেট রিফিউজি বলে থাকি। সো এত মানুষ যদি আহ, সেই আহ, আহ, যে ক্লাইমেটের যে রিস্কে পড়ে যায়, এতে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ অর্থনীতি একটি হুমকির মুখে পড়বে। কারণ হচ্ছে যে দেশের 3 কোটি মানুষ যদি এই হুমকির মুখে পড়ে, তখন যে আমাদের ঢাকা বা অন্যান্য জেলা শহরগুলোতে কিন্তু এই এই মানুষগুলোর চাপ পড়বে। এবং যে যে 17% ভূমি আমাদের সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে, সেই ভূমিগুলোতে যে আমরা যে ফসল চাষ করতাম, সেগুলো কিন্তু আমরা করতে পারবো না। তখন আমাদের ভূমিও হারাবো এবং আমাদের ফসল হারাবো। তো এরপর আমরা কিছু টার্ম আলোচনা করব, যেমন হচ্ছে যে দেখি মানিটারি পলিসি হচ্ছে যে এটা বাংলাদেশ ব্যাংক প্রণীত করে। আর হচ্ছে ফিসকাল পলিসি হচ্ছে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার প্রণীত করে। তো মানিটারি পলিসি নিয়ে আলোচনা করব। ফিসকাল পলিসি হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় প্রণীত করে। সো মানিটারি পলিসি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে এক্সপ্যানশনারি মানিটারি পলিসি, আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি মানিটারি পলিসি। সো যখন হচ্ছে দেশের প্রয়োজন হয় যে আহ, আহ, জনগণের হাতে টাকা নেই, কিন্তু টাকা বেশি বেশি দরকার, সো ওই সময় হচ্ছে এক্সপ্যানশনারি মানিটারি পলিসি করে দেওয়া হয়। আর যখন জনগণের হাতে টাকা বেশি হয়ে গিয়েছে, তখন কন্ট্রাকশনারি মানিটারি পলিসি করে দেওয়া হয়। এই কন্ট্রাকশনারি মানিটারি পলিসি করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তখন সুদের হার হচ্ছে বাড়িয়ে দেয়। তখন মানুষ ব্যাংকে বেশি টাকা রাখে। টাকা রাখলে তখন ব্যাংকে টাকা চলে আসে, গ্রাহকের হাতে টাকা কম থাকে, এবং মানুষ তখন লোনও কম কম নেয়।
তো এইভাবে মানে মার্কেটে টাকা কম থাকে। আর এক্সপ্যানশনারিতে ঠিক তার উল্টো। এছাড়াও ফিসকাল পলিসিও কিছুটা এরকম। ফিসকাল পলিসি যেহেতু সরকার নিয়ে থাকে, এটা সরকার তো সুদ বাড়াতে পারে না। সরকার হচ্ছে যে বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় করে, যেমন হচ্ছে যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেয়, যেমন ব্রিজ, কালভার্ট, বা বিভিন্ন যে আমরা দেখে থাকি যে বৃহৎ প্রকল্প যেমন মেট্রো রেল হয়েছে, যেমন পদ্মা ব্রিজ হয়েছে, এরকম বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার ফলে তখন হচ্ছে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি হয় তখন, অর্থাৎ যাতে জনগণের হাতে টাকা পৌঁছে যায়, এটা হচ্ছে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। আর যখন হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি নেয়, তখন সরকার হচ্ছে যে জনগণের উপরে কর বেশি বাড়ায়, ট্যাক্স বেশি বাড়ায়, যাতে সরকার হচ্ছে জনগণের কাছ থেকে টাকাটা তুলে নিয়ে আসতে পারে। এইটা। আর ক্যাপিটাল ফ্লাইট তো আমি বলেছি যে এটা হচ্ছে মুদ্রা পাচার। আচ্ছা, আর আমরা শেষ আর কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আহ দেখি আর কি কি বিষয়ে কথা বলা যায়। আচ্ছা, 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 আজকের মতো মনে হয় আমি এখানে শেষ করতে পারি। অনেক বিষয়ে কথা বললাম। অলরেডি 35 মিনিট পার হয়ে গিয়েছে। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।